যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি। এই নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কবি মাইকেল মধুসূদন দত্তের মুখ। এই গ্রামেই জন্মেছেন কবি মধুসূদন দত্ত। কবির পৈতৃক বাড়ি ও তার স্মৃতি বিজড়িত স্থান জুড়ে গড়ে উঠেছে মধুপল্লী। আজকে আমাদের গন্তব্য কবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত সাগরদাড়ির মধুপল্লী। আজকের ভিডিওতে তুলে ধরব এই সাগরদাড়ি ভ্রমণের আদ্যপান্ত। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা। এটা হলো মাইকেল মধুসূদন দত্তের পিতার হাতের লাগানো গাছ। এই যে মাইকেল মধুসূদন দত্তের সম্পত্তিতে যে আম গাছগুলো, সেই আম গাছ থেকে যে স্থানীয়রা ভাইরা আমাদের আম পেড়ে দিলেন, বড় বড় আম খাওয়ার জন্য আর কি। আমরা এখন আছি মাইকেল মধুসূদন দত্তের যে বসত বাড়ি, সেই বসত বাড়িতে। যশোর বাস টার্মিনাল থেকে শুরু হচ্ছে আমাদের এবারের যাত্রা। এখান থেকে উঠতে হবে কেশবপুরগামী বাসে। যশোর থেকে কেশবপুর পর্যন্ত দূরত্ব মাত্র 33 কিলোমিটার। জনপ্রতি ভাড়া 70 টাকা। যেতে সময় লাগবে মাত্র 1 ঘন্টা। বাসে যাত্রা শুরু করে গ্রাম্য মাঠ ঘাট পেরিয়ে যশোরের মনিরামপুর উপজেলা পাড়ি দিয়ে অবশেষে পৌঁছে গেলাম কেশবপুরে। বাস থেকে নেমে এবার আমাদের অটোতে চেপে যেতে হবে সরাসরি সাগরদাড়ি। কেশবপুর থেকে সাগরদাড়ি পর্যন্ত দূরত্ব মাত্র 13 কিলোমিটার। অটোতে যেতে সময় লাগবে মাত্র 30 মিনিটের মতো। আর এটা ঢুকলে হচ্ছে সাগরদাড়ি। আর সাগরদাড়ি কোন দিকে যাবে এটা? আবার সবাই আমরা যদি বাঙালি 11 জন আর পাকিস্তানি আমরা 23 জন। মধুপল্লী যাবার পথে হাতের ডান পাশে পড়বে একটি প্রাচীন ও ঐতিহাসিক মসজিদ। অটো ড্রাইভারকে বলে 10 মিনিটের জন্য একটু যাত্রা বিরতি দিলাম। এই মসজিদের নাম শেখপাড়া জামে মসজিদ। এটি মুঘল স্থাপত্য রীতিতে নির্মিত। তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির দৈর্ঘ্য প্রায় 21.5 মিটার এবং প্রস্থ 16.6 মিটার। মসজিদে জোহরের নামাজের আজান হচ্ছে। বর্তমানে মসজিদটির সংস্কারের কাজ চলছে ভিতরের মেঝে মেরামতের কাজ। তাই আর ভিতরে প্রবেশ করতে পারলাম না। এই মসজিদের পাশেই আছে একটি বড় পুকুর। প্রাচীন ও মুঘল স্থাপত্য শৈলীতে নির্মিত মসজিদটি সত্যি দেখতে অসাধারণ। মসজিদ দেখে আবারও যাত্রা শুরু হলো আমাদের। অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম গন্তব্যে। এবার টিকিট কেটে ভিতরে প্রবেশ করার পালা। মাইকেল মধুসূদন দত্তবাড়ি বা জাদুঘরে জনপ্রতি প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত ছাত্রছাত্রীদের প্রবেশ মূল্য 10 টাকা। সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য প্রবেশ মূল্য 100 টাকা এবং পৃথিবীর অন্যান্য দেশের নাগরিকদের জন্য 300 টাকা।
20 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। এই জাদুঘরটি সপ্তাহের মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। দুপুর 1টা থেকে 1টা 30 মিনিট পর্যন্ত দুপুরের খাবারের বিরতি। সাপ্তাহিক বন্ধ প্রতি রবিবার, আর প্রতি সোমবার দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। সালের 25শে জানুয়ারি সাগরদাড়িতে জন্মগ্রহণ করেন মধুসূদন দত্ত। শৈশবের একটি বড় সময় তিনি এই গ্রামেই কাটান। যদিও কৈশোরে কলকাতায় পাঠানো হয় শিক্ষার জন্যে, তবুও শেকড় ছিল এখানেই। 1862 সালে কলকাতায় থাকাকালীন মায়ের অসুস্থতার খবর পেয়ে কবি আবার আসেন সাগরদাড়িতে। পরে সেখান থেকে আবারও কলকাতায় চলে যান। এরপর কোনোদিন কবি মধুসূদন দত্ত আর এই বাড়িতে ফিরে আসেননি। এখানে আছে কবির আবক্ষ একটি ভাস্কর্য, এবং এর পাশেই লেখা আছে যে কবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বসতবাড়ি ও জাদুঘর। আর এখানে যে সুন্দর সুন্দর গাছপালা, বড় বড় অনেক প্রাচীন আমলের আম গাছ, এই গাছের ছায় আবার বসার ব্যবস্থা আছে। এটা হলো কবির পৈতৃক কাছারি ভবন, অর্থাৎ যেখানে বিচার কার্য হতো। এখন এটা মধুপল্লী গ্রন্থাগার। এখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রকাশনা বিক্রয় করা হয় লেখা আছে। এটাও এখন বন্ধ, তালাবদ্ধ। আমরা একটু পুকুর পাড়ের দিকে যাই, যেহেতু এগুলো বন্ধ। এখানে একটি মুক্ত মঞ্চ আছে। এখানে সম্ভবত যখন মেলা হয় বা কোনো অনুষ্ঠান হয়, তখন হয়তো এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান বা কালচারাল প্রোগ্রাম হয় হয়তো। এবং এর সামনে কিন্তু বসার সেভাবে জায়গাও আছে। আর এর পাশেই হচ্ছে পুকুর পাড়। এটা একটা পুকুর, মোটামুটি বড় সাইজের। পুকুর পাড়েই আছে সুন্দর শান বাঁধানো পুকুর ঘাট, পাশে একটা বড় আম গাছ, এবং এখানেও বসার সুন্দর ব্যবস্থা আছে। খুবই সুন্দর লাগছে ঘাটটা, খুবই চমৎকার ঘাট। এই যে দুই পাশেই বসার ব্যবস্থা, এই যে এক পাশে বসার ব্যবস্থা, এই পাশেও বসার ব্যবস্থা আছে, খুবই চমৎকার। আর এখানে স্টেপে স্টেপে চলে গেছে একদম পানি পর্যন্ত সিঁড়ি। আর পুকুরের মধ্যে রং বেরঙের মাছ দেখা যাচ্ছে, খুব সুন্দর মাছ। জানি না ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে, বাট এখানে মাছ আছে। এই যে মাছ। পুকুর পাড়ে এই যে অনেকগুলো ভবন আছে, তার মধ্যে একটা হচ্ছে পোস্ট অফিস। এখন এই পোস্ট অফিস কি বর্তমান পোস্ট অফিস নাকি কবির আমলেই পোস্ট অফিস ছিল সেটা বলতে পারছি না। আমরা চারিপাশটা আগে দেখি ভালো করে। এখানে এটা হলো পোস্ট অফিস, লেখা আছে পোস্ট অফিস, কিন্তু তালা বন্ধ, এখানে তালা মারা। এখানে একটি স্কুল আছে, প্রাথমিক বিদ্যালয়, এর ভিতরেই এই প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস হচ্ছে। এই পাশেও ট্রেন করে দেওয়া, প্রচুর পরিমাণে বকুল ফুল গাছ চারিদিকে। আর এখানে ওয়াশরুম করে দেওয়া আছে, এই যে পুরুষদের এবং মহিলাদের। সম্ভবত এইটা হচ্ছে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এটা হলো সাগরদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা 1944 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে ক্লাস হচ্ছে, পরীক্ষা হচ্ছে, অধিকার গেলাম না। এটা হলো কাস্টোডিয়ানের বাসভবন, কাস্টোডিয়ান। এর পাশে কিন্তু আর একটা পুকুর আছে। এটা একসময় মনে হয় জলুস ছিল, শান বাঁধানো পুকুর পাড়ও ছিল, কিন্তু সেগুলো এখন ভগ্নপ্রায়। এই যে পুকুর, আর এই পুকুরের পাশের এই যে ওই সিঁড়িটা ছিল, শান বাঁধানোর সিঁড়ি, ওটা এখন ভেঙে পড়ে গেছে, ব্যবহার খুব একটা হয় না মনে হয়। আমরা বাইরের পাশে আরও একটু যাব, তারপরে ভিতরে একটু দেখার চেষ্টা করব। এখানেও বিশাল এলাকা জুড়ে
বাগান, যেখানে আম গাছ, লিচু গাছ, নারিকেল গাছ সহ বিভিন্ন ফল ফলাদির গাছ আছে, ওষুধি গাছ আছে। এই দোতলা ভবনটা, এটা হচ্ছে কবির কাকার বাড়ি এটা, অর্থাৎ এই বাড়িতে কবির কাকা বা চাচা থাকতেন আর কি। এই বাড়িটাও এখন পরিত্যক্ত এবং তালাবদ্ধ। বাড়িতে যাবার বা ওঠার সুযোগ নেই। এই যে দরজাগুলো তালাবদ্ধ আছে, সব খোলা থাকা উচিত ছিল, তাহলে হয়তো দেখা যেত কেমন ছিল বাড়ি। এখানে একটি দরজা দেখছি, আর এর পাশে হচ্ছে এই ভাস্কর্যে ফুল দেওয়া হয়েছে দেখছি একটি, এবং এখানেও কবির লেখা কবিতার অংশ আছে। মোটামুটি দেখলাম, অল্প সময় দেখা সম্ভব, মানে ম্যাক্সিমাম আধা ঘন্টা লাগবে এটা কাভার করতে বা তারও কম সময়। এই যে মিউজিয়ামটা বন্ধ, আর এছাড়া যদি জাদুঘরটা খোলা থাকে ওটা দেখতে হয়তো আরও কিছুক্ষণ সময় লাগবে। যারা কবির লেখা ভালোবাসেন, কবির লেখনী ভালোবাসেন, কবিতা ভালোবাসেন, তারা এখানে আসলে ভালো লাগবে, তাদের মুগ্ধ হবেন আপনারা। এই যে গেট দিয়ে প্রবেশ করলাম, করে এই যে ভবনের পিছনের অংশ এটা, আর এটা হলো কবির কাকার বাড়ি। মানে ওই পাশে দেখলাম একটা কাকার বাড়ি, আর এই পাশে আরও একটা কাকার বাড়ি। তার মানে হয়তো দুই কাকার দুই বাড়ি দুই পাশে, আর মাঝখানেটা হয়তো কবির বাবার বাড়ি হতে পারে। তারা যখন জমিদারি ছিল এখানে, জমিদারি পরিচালনা হতো এখান থেকে, তখন হয়তো এই বাড়িতেই বসবাস করত। তো সব মিলে যদি এখানে আসেন আর কি, একটি ভালো সময় কাটানো যাবে, একবেলার জন্য যথেষ্ট। আমার বাসা প্রধানত হচ্ছে যে রংপুরে। আমি যশোর পলিটেকনিকে পড়াশোনা করি, এই উদ্দেশ্যে যশোরে থাকা। এখান থেকে আমার ফ্রেন্ড আসছে রাজশাহী থেকে, ওকে নিয়ে ঘুরতে আসছে আর কি। কেমন লাগছে এখানে এসে? হ্যাঁ, ভালো লাগছে। আমি আসলে এর আগেও একবার আসছিলাম, তো ভালোই লাগে এই জায়গায় ঘুরে, মানে বিভিন্ন জিনিস দেখতে পাই। অনেক আগের বিষয়গুলো আসলে কবির সম্পর্কে কিছু, মানে যেগুলো বইয়ে পড়ছিলাম আর কি, ছোটোবেলা থেকে যখন প্রাইমারিতে পড়তাম, হাই স্কুলে পড়তাম, মানে একটা আগ্রহ জন্মাতো আর কি মনের মধ্যে। এখানে এসে আর কি সেটার একটু মানে পরিসমাপ্তি, যেটা আর কি বলে আত্মতৃপ্তি, সেটা আর কি। আমি মোহাম্মদ মোহতাসিম বিল্লাহ রবি, আর আমার বাসা হচ্ছে রংপুর। ওই আমার ফ্রেন্ডের সাথেই আসা। আমার পড়াশোনা হচ্ছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। তো রাজশাহী পলিটেকনিক? জি, রাজশাহী পলিটেকনিক। তো ছোটোবেলা থেকে হচ্ছে বই, কবিতা এসবেই হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের হচ্ছে পড়াশোনাগুলো করা হয়েছে। কখনো আসলে আসা হয়নি এত দূরে, বাসা থেকে যেহেতু অনেক দূরে এটা মধুসূদন দত্তের বাসা। তো অনেকটা এক্সাইটমেন্ট নিয়ে আসছিলাম। তো আসার পর হচ্ছে দেখলাম যে বাড়িঘরগুলো অনেক আগেকার তৈরি করা। আমার হচ্ছে সুরঞ্জিত রয়, আমি আসছি রংপুর থেকে। তো আমি এখানে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করি, কিন্তু এখানে আমার ফ্রেন্ডরা অনেকবার আসছিল, বিধায় আমার আসা হয়নি কোনো ত্রুটির কারণে। আমাদের বাংলা কবি মাইকেল মধুসূদন দত্ত, তার বাড়িটার যদি দেখানো হয় কীরকম একটা। অবশ্যই অবশ্যই। যেমন আমরা তো রংপুরের ভিন্ন জগৎ দেখতে যাই, রংপুরের, তারপর দিনাজপুরের যে স্বপ্নপুরী দেখি, আপনারা তো এখানে এসে এলাকা না দেখলে এলাকার লোক জিজ্ঞাসা করবে, তাই না? জি জি। তবে খুবই খারাপ লাগতেছে এটা যে আসলাম ঠিক, এখন তো জাদুঘরে ঢোকা হলো না, কোন ত্রুটির কারণে হয়তো বন্ধ আছে। এখানে পাশে একটি প্রাথমিক বিদ্যালয় আছে, আর প্রাথমিক বিদ্যালয়ে এখন লাঞ্চ ব্রেক চলছে, তাই না? আর এখানে কিছু স্টুডেন্টরা আছে, এখানে খাচ্ছে আর কি, আমাদের না দিয়েই খাচ্ছে। ক্লাস 5-এ পড়ো। তুমি ভাত নিয়ে আসোনি? শুধু মুড়ি খেয়ে শরীর টিকবে? ভাত নিয়ে আসবা, তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এই যে তোমার নাম কি জানো? রূপমের মতো স্বাস্থ্য ভালো থাকবে। আর এখানে যে জাদুঘর আছে, এটা কবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বসতবাড়ি ও জাদুঘর। এই জাদুঘরটা হলো আজকে বন্ধ। পরে অফিসে গিয়েছিলাম জানার জন্যে, তো অফিসও বন্ধ। পরে যে মেন গেট, যেখান থেকে টিকিট দেওয়া হচ্ছে, ওদের কাছে জিজ্ঞাসা করলাম, তারা বলছে যে আজকে হচ্ছে 15ই এপ্রিল, অর্থাৎ আজকে হচ্ছে গভর্নমেন্ট হলিডে। গতকাল ছিল 14 এপ্রিল, পহেলা বৈশাখ। পহেলা বৈশাখের দিন তাদের এই জাদুঘর খোলা ছিল, ফলে তার রিপ্লেসমেন্টে আজকে হচ্ছে বন্ধ। শুধুমাত্র এন্ট্রি এক্সিটের যে পয়েন্টগুলো কিছু নিরাপত্তা প্রহরীরা এরা চালু রেখেছে, এবং টিকিট দেওয়া হচ্ছে, দর্শনার্থীরা আসছে, ঘুরছে, ফিরছে, চলে যাচ্ছে। কিন্তু যে মেইন যে ভবনটা, মেইন যে জাদুঘর, এটা বন্ধ আছে। ফলে কপাল খারাপ। আমি একটি ভিডিওতে দেখেছিলাম যে
এই জাদুঘর সাপ্তাহিক বন্ধ থাকে হলো প্রতি সোমবার, আর সেটা ছিল গতকাল, যার কারণে আমি সোমবারে আসিনি, আসছি হচ্ছে আজকে মঙ্গলবারে। কিন্তু দুর্ভাগ্য আমার যে মঙ্গলবারে এসেও এই জাদুঘরটা বন্ধ পেলাম, ফলে ভিতরের অংশটা দেখতে পারলাম না আর আপনাদেরকে দেখাতেও পারলাম না। আর এই গেট থেকে আমরা যদি সোজা এই পথে চলি, ডান দিকে আছে হচ্ছে মধু মঞ্চ। এখানে প্রতি বছর 25শে জানুয়ারি কিন্তু মেলা হয়, নাম হচ্ছে মধু মেলা। আর এই মধু মেলার যে কালচারাল প্রোগ্রাম হয় এই মঞ্চেই হয়। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় জেলা পরিষদের সৌজন্যে। আর এখানে সামনে বিশাল বড় মাঠ ছাড়াও যে বাইরের ধান হচ্ছে, আবাদ হচ্ছে, যে কৃষি জমিগুলো আছে, এইগুলোতেও নাকি মেলার বিস্তৃতি বা ব্যাপ্তি ছড়িয়ে পড়ে, মানে বড় আকারের মেলা হয়। তো এই মঞ্চটা হচ্ছে এখানে, পাশেই একটি কবির মুরাল আছে। এখানে একটি বড় ভাস্কর্য আছে মাইকেল মধুসূদন দত্তের। এটা হলো এই যে জাদুঘরের থেকে রাস্তার দিকে আসতে হয় পথেই। এখানে নদীর ঘাটের পাশেই এখানে একটি কাঠবাদাম গাছ আছে। এই কাঠবাদাম গাছের উপরের অংশটা দেখলে মনে হচ্ছে ছোট গাছ, আসলে গাছটা অনেক ছোট না, এটা অনেক বড় একটা গাছ, অনেক পুরাতন এবং প্রাচীন গাছ। এই গাছের গোড়া দেখেন, এটা হলো গাছের মূল অংশ, গোড়া। এইটা নাকি মাইকেল মধুসূদন দত্তের পিতা লাগিয়েছিলেন এবং তার হাতেই লাগানো গাছ, কিন্তু গাছটা কিছুদিন আগে ঝড়ে উপড়ে গিয়েছে। তো এর অবকাঠামো দেখে বোঝা যাচ্ছে যে এটা অনেক পুরাতন গাছ এবং এর একটি ডাল এখনও টিকে আছে, এই কাঠবাদাম। এবং কথিত আছে যে এই গাছের নিচেই বসে নাকি কবি কবিতা লিখতেন যখন বাংলাদেশে ছিলেন তখন আর কি। এটা হলো মাইকেল মধুসূদন দত্তের পিতার হাতের লাগানো গাছ, এখনও কিন্তু এটা অবশিষ্ট আছে এবং টিকে আছে, ধরে রাখার চেষ্টা করা হচ্ছে আর কি। মাইকেল মধুসূদন দত্তের যে ভাস্কর্য, তার পাশেই হচ্ছে এটা হলো নদী, যেটাকে কপোতাক্ষ নদ বলে। এটা নদী না, মূলত এটা হলো নদ। অনেক সংস্কারের কাজ চলছে এখানে, পাড় বাঁধানোর কাজ হচ্ছে, তারপরে পাশে বাঁধ নির্মাণ হচ্ছে যেন নদীর পাড় ভেঙে না যায় বা দর্শনার্থীরা এখানে দেখতে পারে, আসতে পারে, বসতে পারে। ওই পাশে একটা ছোট্ট সাঁকো আছে, ছোট না বড়ই সাঁকো। এখানে অনেক নৌকা রাখা আছে, যে নৌকাগুলো ভাড়ায় চলে এখানে নদীতে ঘোরায়। বাট নদীতে পানি অনেক কম আর পানি অনেক ঘোলা। এই যে এখানে নৌকাগুলো আছে রাখা, পায়ে হাঁটার ওয়াকাই করে দেওয়া, এবং পাশাপাশি অনেকগুলো টেন্ট আছে যেখানে বসতে পারে সবাই, বসে বিশ্রাম নিতে পারে। এখানে বসার জায়গা করা আছে, ওই পারে বসার জায়গা করা আছে, উভয় পাড়েই আর কি। এই জায়গাটা মূলত বিদায় ঘাট বলা হয়। এটা মাইকেল মধুসূদন দত্তের বিদায় ঘাট। বিদায় ঘাট হওয়ার কারণ হচ্ছে এই যে তিনি যখন বাংলাদেশ থেকে বিদেশে পড়ালেখার জন্য গিয়েছিলেন তখন এই ঘাট দিয়ে গিয়েছিলেন, কারণ তখন তো নৌপথই ছিল একমাত্র ভরসা যোগাযোগের, কোনো অন্যান্য মাধ্যম ছিল না যোগাযোগের, ফলে নৌপথেই যেত। আর এইখান থেকে উনি উঠে গিয়েছিলেন বিদেশে। যাওয়ার পরে যখন তিনি নিজের ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরে কিন্তু তার এই গ্রামের লোক, তার আত্মীয় স্বজন, তার পরিবার তাকে আর মেনে নেয়নি এবং তাকে গ্রহণও করেনি। পরে একবার তিনি এসেছিলেন তার মায়ের সাথে দেখা করার জন্যে, পরিবারে আসার জন্যে, পরিবারের সাথে দেখা করার জন্যে। এই ঘাটেই তিনি থেমেছিলেন। থামার পরে যখন তিনি বাড়িতে যেতে চান তখন বাড়ির লোকজন তাকে গ্রহণ করেনি, মানে বাড়িতে যেতে দেয়নি, কারণ সমাজ ব্যবস্থা, পরিবার ব্যবস্থা। আর তার পিতারা যেহেতু জমিদার ছিল, ফলে তাদের বংশের একটা মর্যাদার ব্যাপার ছিল। সব মিলিয়ে নাকি এখানেই তিনি অপেক্ষা করেছিলেন, দীর্ঘ 14 দিন অপেক্ষায় ছিলেন। তারপরেও তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি, তার পরিবার তাকে গ্রহণ করেনি এবং তার মায়ের সাথে দেখা করতে পারে নাই। পরে তিনি নাকি এখান থেকে আবার বিদায় নিয়েছিলেন এবং নৌপথে চলে গিয়েছিলেন এবং তিনি নাকি এখানেই তাঁবু করেছিলেন 14 দিন। 14 দিন তাঁবু করে এখানে অবস্থান করেছিলেন। তো এই হলো ঘটনা এই জায়গাটার, যার কারণে এখানে একটা স্মৃতিস্তম্ভ তৈরি করে রাখা হয়েছে, স্মৃতিফলক করা হয়েছে। আর এখানে কিন্তু একটা ঘাট এখনও আছে, এই ঘাট, এই নৌকাগুলো মূলত ভাড়ায় চলে। আপনারা চাইলে এই নৌকায় উঠে ভাড়া নিয়ে নৌ ভ্রমণ করতে পারবেন এই নদীতে। এখানকার যে সম্পত্তিগুলো, যে সম্পত্তি সবই কিন্তু একসময় ওই মাইকেল মধুসূদন দত্তের পরিবারের বর্গের ছিল আর কি, তাদের জমিদারির অংশ ছিল। এই যে এখন এখানে অনেকগুলো আম গাছে বিরাট আম ধরেছে। যে এখন এই গাছগুলো কিছু কিছু ব্যক্তি মালিকানায় এখন, আবার কিছু মানে অর্থাৎ এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে আর কি। এই যে মাইকেল মধুসূদন দত্তের সম্পত্তিতে যে আম গাছগুলো, সেই আম গাছ থেকে এই যে স্থানীয়রা ভাইয়েরা আমাদের আম পেড়ে দিলেন, বড় বড় আম খাওয়ার জন্য আর কি।
ভাই থেকে ধন্যবাদ, ভালো থাকেন আপনারা। আপনারাও ভালো থাকেন। বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো গন্তব্যে। ততদিন ভালো থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলকে লাইক করে, ফলো করে এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।